নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই বলে দিই, গলাটা আমার একটু ধরেছে হালকা ঠান্ডা লাগার কারণে, তো প্লিজ একটু ইগনোর করে অ্যাডজাস্ট করে নেবে। আজকে আমি কাজকর্ম করব বাড়িতে, যেমন কাজকর্ম করি, তো আজকেও কিছু কাজ করব। আর সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করব, সেটা হলো আমাদের সন্তানকে নিয়ে। আমরা মা হিসাবে সবসময় চাই সন্তানের সঙ্গে একটা ভালো রিলেশন, একটা ভালো বন্ডিং তৈরি করতে। কিন্তু সন্তানের কাছে একজন ভালো মা কিভাবে হয়ে উঠব, সেই বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো আমার মনে হয়েছে যে আমি মা হিসেবে আমি ফিল করতে পেরেছি, এবং আশা করি আপনারাও রিলেট করতে পারবেন যারা মা হয়েছেন। প্রথমত, যে সমস্ত সন্তানরা ছোট্ট সন্তান থাকলে মায়েদের তো অনেক ঝামেলা পোহাতে হয়। বাচ্চাদের স্নান খাওয়ানো থেকে ঘুম পাড়ানো সব কিছুর দায়িত্ব। একদম যখন সন্তানের জন্ম হয় ঠিক তখন থেকে হামাগুড়ি দেওয়া, হাঁটাচলা করা, ধরে ধরে তাকে হাঁটানো, একটু একটু করে তাকে পড়াশুনো শেখানো, সব কিছুই। তো তারপরেই একটু দুষ্টুমি করতে শুরু করে বাচ্চারা, এটা ওটা ভাঙাচোরা। তো তখন আমাদের মনে হয় কখন যে বড় হবে। আমরা প্রায় বলে থাকি যে বড় হলেই তবেই শান্তি পাবো। তো প্রথমে আমি আপনাদের যে পয়েন্টটা বলবো, যে এনজয় ইওর পিরিয়ডস অফ টাইম, মানে এই যে সময়টা আপনারা বাচ্চাদের সঙ্গে কাটাচ্ছেন সেটাকে এনজয় করুন। কারণ এই যে বাচ্চারা আমাদের বিরক্ত করে ছোট থাকলে, তো বড় হয়ে গেলে তো এই জিনিসটা করবে না, আর আমরা এই সময়টা ফিরেও পাবো না। প্রত্যেকটা দিন বাচ্চারা একটু একটু করে বড় হচ্ছে, আর ওদের মধ্যে চেঞ্জেস আসছে। আগে যেরকম বাচ্চারা করতো এখন কিন্তু সেইভাবে করে না, আর বন্ডিংটা তখনই কিন্তু একটু একটু করে হালকা হয়ে যায়। আপনারা দেখবেন যে 14-15 বছর বয়সের পর বাচ্চাদের সঙ্গে কিন্তু বাবা মায়েদের বন্ডিংটা একটু হালকা হয়ে যায়। তখন কিন্তু আমরা ওই পুরনো দিনগুলোকে খুবই মিস করতে থাকি। সুতরাং যে সময়টাতে আপনাদের বাচ্চা যত বড়ই হোক না কেন কিংবা যতই ছোটই হোক না কেন, সেই সময়টাকে কিন্তু এনজয় করুন। সময়টাকে বিরক্তি সহকারে কাটাবেন না, সময়টাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এই সময়টা কিন্তু একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আর এখানে আমি ঘরের একটু একটু করে কাজ করে নিচ্ছি। আর সেই সঙ্গে পরের পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে মুখে সবসময় হাসি বজায় রাখুন সন্তানের সামনে। যখন সন্তানকে সকালবেলায় ঘুম থেকে তুলছেন তখন একটু হাসি মুখে বলুন, বা যখন স্কুল থেকে আসছে তখন একটা সুন্দর মুখে হাসি ফেস নিয়ে কেমন স্কুল কাটালো, বা রাতে ঘুমানোর আগে পর্যন্ত একটা সুন্দর হাসি খুশি পরিবেশে সন্তানকে গুড নাইট বলুন। মায়ের মুখে যদি হাসি থাকে না, তা কিন্তু সন্তানের মনকেও খুশি করে তোলে। সন্তান সবসময় পজিটিভ ফিল করে। আর যদি মায়ের মন খারাপ থাকে, সেটা কিন্তু সন্তানের উপরেও প্রভাব বিস্তার করে। সুতরাং আপনি সবসময় সন্তানের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করবেন। এবার 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রত্যেক সন্তানের মধ্যে কিছু না কিছু লুকানো ট্যালেন্ট থাকে। যেমন কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কেউ দেখবেন মিউজিক চালানোর সঙ্গে সঙ্গে নাচ করতে ভালোবাসে, কেউ আবার গান করতে ভালোবাসে, কেউ ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসে, কেউ কাঁচি আর কাগজ নিয়ে কাটাকুটি করতে শুরু করে দিল। তো এটা অনেক সময় আমরা বিরক্তিবোধ করি, ঘর নোংরা হচ্ছে, এটা কেন করছো বা ওটা কেন করছো। এরকম না করে বাচ্চার মধ্যে যে লুকানো সত্তাটা আছে সেটা প্রকাশ করার জন্য তাকে মোটিভেট করুন। কারণ শুধু পড়াশোনার মধ্যে থাকলেই যে বড় হয় তা কিন্তু না। পড়াশোনার বাইরেও অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেগুলো সন্তানকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড় করায়। তো যদি আপনার সন্তান ছবি আঁকতে ভালোবাসে, তো তাকে আগ্রহ করে তুলুন যে বাহ কি সুন্দর ছবি হয়েছে। বা যদি ছড়া বলতে চেষ্টা করে, তখন তাকে মোটিভেট করুন যে বাহ খুব সুন্দর বলেছো তো তুমি। তো এইভাবে আরও বলবেন। তো সবসময় সন্তানকে উৎসাহিত করবেন, তাহলে সে বিষয়ে তাদের আরও আগ্রহ জন্মাবে, তখন সে আরও চেষ্টা করবে। আর নিজের সেই যে লুকানো সত্তাটা, সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হবে। 4 নম্বর পয়েন্ট, যেটা আমরা সব মায়েরাই কিন্তু ভুল করে থাকি, সেটা হচ্ছে অন্যের রাগ সন্তানের উপর ঢালি। দেখুন, রাগ আমাদের সবারই হয় কোনো না কোনো ক্ষেত্রে। তো পরিস্থিতির ক্ষেত্রে মাথা গরম হয়ে যায় ঠিকই, কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশটা অনেক সময় সন্তানের উপর হয়, সন্তানের উপরে চেঁচাতে থাকি। তো এটা কিন্তু বাচ্চারা কনফিউজ হয়ে যায়
যে মা কেন আমার সঙ্গে এরকম করছে, আমি তো কিছু করিনি। তো সন্তান তো আপনার ফিলিংসটা বুঝতে পারে না, তাই না? সুতরাং ওর উপরে রাগ দেখালেও ও বুঝতে পারে না আমার উপরে মা কেন রাগ করছে। তো এই রকম করবেন না। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে রাগটা যেখানে প্রকাশ করার কিংবা যেভাবে প্রকাশ করার সেভাবে করুন, কিন্তু সন্তানের ওপর রাগ প্রকাশ করবেন না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সন্তানকে কখনোই অতিরিক্ত শাসনে বা ভয়ে রাখবেন না। ওকে পুরো স্পেস দিন। ও নিজের মত প্রকাশ করা, নিজের হাসি খুশি, খেলাধুলা বা পড়াশোনাই হোক বা পড়াশোনার বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে মেশা, সব কিছুতেই ওকে খোলামেলা পরিবেশ দিন। সন্তানকে কখনোই ভয় রাখবেন না কিংবা অতিরিক্ত শাসন করবেন না। স্কুলে কেন কম নাম্বার পেলো, কিংবা এটা কেন হলো, বা এই টাইমের করতে দিয়েছিলাম এই টাইমের মধ্যে কেন হলো না জিনিসটা, তো এই রকম ব্যবহার করবেন না। আচ্ছা, যেমন হচ্ছে আমি আমার ছেলেকে পড়াতে বসলাম, তো ও হচ্ছে অনেক সময় স্পেলিং মিস্টেক করে ফেলে, তো যার কারণে ওটা ভুল লিখে। তো সেই সময় আমরা অনেক সময় কী করি, যে বকাঝোকা করি যে কেন এই জিনিসটা ভুল হলো, তোমরা নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করো না ঘরে। কিন্তু মেন কথা এটাই যে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, তো আমরাও কিন্তু একেবারে সঠিক অ্যান্সার দিতে পারবো সব কিছুতেই, তাও কিন্তু নয়, ঠিক আছে? কারণ আমরা তো সব জানতে আর হরিদাস পাল নয়। তো মেন কথা এটাই যে বাচ্চাদেরকে সবসময় অতিরিক্ত শাসন করা একদমই উচিত নয়, আর ভয়ে কখনোই রাখতে যাবে না, ঠিক আছে? ওরা ভুল করছে, ওরাই ভুল করবে, আবার ওই ভুলটা কিন্তু ওরাই শুধরাবে। তো এর ফলে কিন্তু বাচ্চাদের পড়ার প্রতি ইন্টারেস্ট কমে যেতে থাকবে, আর তার সাথে সাথে বাচ্চার মায়ের প্রতি একটা আতঙ্ক তৈরি হবে, আর যার কারণে অনেকটা ডিস্ট্যান্স তৈরি হতে পারে। তো বাচ্চা আর বাচ্চার যে মা, তাদের যে ভালোবাসার স্পেস আছে, তো সেই স্পেসে কিন্তু কোনো রকম কোনো ভয় কিংবা অতিরিক্ত শাসন যেন কাজ না করে। তখন বাচ্চার প্রতি যে মায়ের একটা ভালোবাসা, সেইটার মধ্যে কিন্তু অনেকটাই দূরত্ব সৃষ্টি হবে। তো যার কারণে বাচ্চাকে কখনোই অতিরিক্ত শাসন কিংবা ভয় দেখিয়ে রাখা, এই জিনিসটা কখনোই করতে যাবেন না। এবারে চলে যাচ্ছি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্ট, সন্তানের জন্য সব সময় থাকা দরকার। এমন যেন না হয় যে সন্তানকে মোবাইল দিয়ে বসিয়ে রেখে নিজের কাজ করব, কাজটা আপনার কাছে কম ইম্পর্ট্যান্ট। সন্তানকে আগে ইম্পর্টেন্স দিন। বাচ্চার থেকে প্রাধান্য কোনো কিছুরই বড় হতে পারে না। কাজ তো একসময় হবেই, কিন্তু বাচ্চাকে ইগনোর করে না। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আছো হাউস ওয়াইফ নয়, তারা কিন্তু বাইরে কাজ করছো, কিন্তু তোমরা হয়তো বলবে যে আমরা তো কাজের মধ্যেই থাকি, তো বাচ্চাকে সেরকম আর টাইম দিয়ে উঠতে পারি না। কিন্তু আমি বলবো, তোমরা যে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা কাজ করছো, ওটা তো একটানা কাজ করছো না, মাঝখানে গ্যাপ তো নিশ্চয়ই পাচ্ছ। তো সেই গ্যাপের মাঝখানেই নিজের সন্তানের সঙ্গে ভিডিও কলে একটু কথা বলুন, বা অফিস থেকে এসে একটা কোয়ালিটি টাইম বার করুন। কোয়ালিটি টাইম বলতে এখানে কী বোঝায় বলুন তো? 30 মিনিট কিংবা 35 মিনিট কিংবা 1 ঘন্টা একটা নির্দিষ্ট টাইম, যেখানে বাচ্চাকে খাওয়া দাওয়া, স্নান করানো, ঘুম পাড়ানো, পড়াশুনো করানো, এইগুলোর বাইরেও একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করা, যেখানে একটা ভালো বন্ধু হওয়া যায়। ভালো বন্ধু হওয়ার জন্য সময় দিতে হবে। সে কি বলতে চাইছে কিংবা তার সাথে একটু খেলাধুলা করা, এটাকেই বলে কোয়ালিটি টাইম। প্রয়োজনীয় কাজ ছাড়াও অপ্রয়োজনীয় কাজ করা সন্তানের সাথে, সন্তানের ভালোর জন্য, ঠিক আছে? তো এটাকেই কিন্তু কোয়ালিটি টাইম বলছি। আচ্ছা, আমরা যারা হাউস ওয়াইফ, তারা সবসময় বাচ্চাকে কাছে পেয়েও যে অবহেলা করব, তাও কিন্তু নয়। অবহেলা করলে হবে না। নির্দিষ্ট সময়ে কাজ করার পরেও কিন্তু একটা নির্দিষ্ট টাইম বার করতে হবে। বাচ্চারা কি বলতে চাইছে কিংবা ওদের সাথে খেলা, গল্প করা, ওদেরকে একটা ভালো বন্ধু হতে হবে ওদের সাথে, ঠিক আছে? তো এর জন্য কিন্তু স্পেশাল টাইম আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, এবারে চলুন 7 নম্বর পয়েন্টে যাওয়া যাক। আমার 7 নম্বর পয়েন্ট হচ্ছে, বাচ্চাদেরকে ভালোবাসার সাথে সাথে রেসপেক্ট দিন। কারণ আমরা যেমন অন্য কারো কাছ থেকেও রেসপেক্ট আশা করি, রেসপেক্ট বলতে আমরা সম্মান আশা করি, তো বাচ্চারাও কিন্তু ওটাই চায়। বাচ্চাদেরকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার সাথে সাথে রেসপেক্টও করতে হবে। এখানে রেসপেক্ট বলতে আমি বলতে চাইছি, বাচ্চাদেরকে কখনো আঘাত করবে না। আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না, যেরকম হচ্ছে তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবে না, তোমার থেকে তোমার বন্ধুরা বেশি ভালো পারে। তো এই ধরনের কথা বাচ্চাদেরকে বললে বাচ্চারা কিন্তু খুবই কষ্ট পায়। তো এই ধরনের আঘাত দিয়ে কথা কখনোই বাচ্চাদেরকে বলবে না। বাচ্চাদেরকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলবে, এবং কি তোমরা তুই তাকারি করেও কিন্তু কথা বলবে না। আমরা অনেক সময় কি করি, বাচ্চাদেরকে খুব ইজিলি তুই, তোর দ্বারা হবে না, এরকম বলে ফেলি, কিন্তু এটা একেবারেই উচিত নয়।
আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে একটু রেসপেক্ট দিই, তুমি দিয়ে কথা বলি, তাহলে যেই শিক্ষাটা ছোটো থেকে পাচ্ছে সেটা কিন্তু ওদের বন্ধুবান্ধব বলো, রিলেটিভ বলো, আমাদের তাদেরকে কিন্তু মানে রেসপেক্ট দিয়ে কথা বলবে, একটু ভালো সম্বোধন দিয়ে কথা বলবে। তো সবসময় বাচ্চাদেরকে একটু রেসপেক্টফুল কথা বলতে হবে, একটু তুমি দিয়ে কথা বলতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুবান্ধবের সামনে কখনোই সন্তানকে অপমান করবেন না। অনেক সময় আমাদের সন্তান যখন তাদের বন্ধুবান্ধবের সাথে খেলে, তখন কিন্তু ওদের সামনেই আমরা একটু বকাঝকা করে দিই যে এতবার ডাকছি কেন শুনছো না, তুমি কি শুনতে পাও না। এটাও কিন্তু কখনো করতে যাবেন না, কারণ ওতে কিন্তু বাচ্চারা আরও ক্ষুণ্ণ হয়ে যায় উল্টা। আর ওরা ভাবে যে বন্ধুদের সামনে মা বকলো, বন্ধুদের সামনে আর ওই সম্মানটা থাকে না। তো কি করবেন, যখন কিছু বলার থাকে তাহলে কিন্তু আপনি সাইডে বলতে পারেন নিজের বাচ্চাকে, কিন্তু সবার সামনে এরকম অপমান করে বা রাগ প্রকাশ কখনোই করতে যাবেন না। কারণ দেখুন, ওরা ছোট হলেও ওদেরও তো একটা আত্মসম্মান থাকে, তাই না? 9 নম্বর পয়েন্টটা কিছুটা একই রকম। বন্ধুদের সঙ্গে কখনো নিজের সন্তানকে তুলনা করবেন না। মানে হচ্ছে, আপনার সন্তানের যে বন্ধুরা আছে তাদের সঙ্গে কখনো কম্পেয়ার করবেন না নিজের সন্তানের। কখনো বলবেন না যে তোমার বন্ধু তো ফার্স্ট হয় স্কুলে, তুমি কেন ফার্স্ট হও না, তোমার বন্ধু খেলাধুলায় ভালো, তুমি কেন খেলাধুলায় ভালো নয়। তারপর তোমার বন্ধু তো মায়ের মুখের উপর তর্ক করে না, তুমি কেন মুখে মুখে তর্ক করো। তো এই ধরনের কোনো রকম কোনো কিছুতেই কিন্তু কম্পেয়ার করা যাবে না। আচ্ছা, লাস্ট এবং 10 নম্বর টিপস যেটা হচ্ছে, বাচ্চাদেরকে আমরা সবসময় সরি, থ্যাংক ইউ, প্লিজ এই শব্দগুলো বলানোর চেষ্টা করি। কখনো বাচ্চাদেরকে আমরা এই শব্দগুলো প্রয়োগ করেছি বাচ্চাদের প্রতি? কখনো জলের বোতল হয়তো এগিয়ে দিল, আমরা কখনো থ্যাংক ইউ বলেছি? বাচ্চাদেরকে কোনোদিনও রাগ হয়তো দেখালাম, সেই রাগের কারণে আমরা কখনো সরি বলেছি বাচ্চাদেরকে? ভেবে দেখেছেন? কখনোই বলিনি। বাচ্চাদেরকে যদি কখনো তোমরা রাগ দেখিয়ে ফেলেছো, তাহলে কিন্তু সরি বলো। যদি তুমি কিছু আনতে বলছো বাচ্চাদেরকে, হয়তো জলের বোতল একটু আগে দিতে বলছো, তাহলে প্লিজ দিয়ে একটু রিকোয়েস্ট করো যে প্লিজ একটু বাবু জলের বোতল এনে দাও। তো এই ধরনের কথা যদি তোমরা বাচ্চাদের সাথে প্রথম থেকেই বলো, তো ওরা কিন্তু নিজেরাই আপনা থেকে বুঝতে পেরে যাবে কখন কাকে কীরকম কী বলতে হবে। ঠিক আছে? আপনি যদি গুরুজনকে প্রণাম করেন, তাহলে কিন্তু আপনাকে দেখেই আপনার সন্তান বড়দেরকে গুরুজনকে প্রণাম করবে। তো আপনি যেরকম করবেন, আপনাকে দেখে কিন্তু আপনার সন্তানরা শিখবে। তো এই ছিল আমার 10 টিপস। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।